After the round of 16, all we can remember is Ronaldo crying. মানুষজন আসলে এই ব্যাপারটা মনে রাখে না যে তারও তো বয়স হচ্ছে, বয়সটা আসলে এই টুর্নামেন্টে এসে দেখানো শুরু করছে তার। And when you have Saliba and Upamecano as your center backs, good luck Ronaldo. স্পেন করেছে 9টা গোল, জার্মানি করেছে 10টা গোল। তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে গোল হবে, একটা দুইটা তিনটা চারটা। আমি এক্সপেক্ট করতেছি যে অ্যাটলিস্ট 3-4টা গোল হবে এই ম্যাচটাতে। সুইজারল্যান্ডের ব্যাপারটা হচ্ছে এরা টুর্নামেন্টে আসবে, কোনো একটা বড় টিমকে এরা প্যারা দিবে, এটা হচ্ছে সুইজারল্যান্ডের অভ্যাস আর কি। যে লাস্ট টুর্নামেন্টে ওরা ফ্রান্সকে বিদায় করে দিল, এবার অলরেডি ইটালিকে বিদায় করে দিয়েছে। England are alive. France cannot score from open play. Germany are thriving and Spain are sparkling. But after the round of 16, all we can remember is Ronaldo crying. So how do you see this? He can't score a goal. He can't help the team. He misses a penalty. And after a season he has had at club level, he can't find the net. How do you see this? ফার্স্ট অফ অল মানে জিনিসটা খুবই খারাপ লাগে অ্যাজ আ রোনালদো ফ্যান টু বি সেইং দিস, যে রোনালদোর আসলে এই পুরা ইউরোটাই হচ্ছে খুবই হতাশাজনক একটা টুর্নামেন্ট গেল। এই পর্যন্ত 20টার মতো সে শট নিয়েছে, The most, সবচেয়ে বেশি। তো সেইখান থেকেও একটা গোল পেলো না। তো এটা আসলে রোনালদোর মতো প্লেয়ার থেকে কখনো এক্সপেক্ট করা যায় না। মানে ডাজেন্ট ম্যাটার ওর বয়স কত, 39 বছর বয়স হয়ে গিয়েছে। তুমি যে এত কিছু যে বললা সব কিছুতে ট্রাইং টু আন্ডারমাইন রোনালদো, ইউ স্কিপ দি পার্ট দ্যাট হি ইজ এইজিং। হ্যাঁ, তো মানুষজন আসলে এই ব্যাপারটা মনে রাখে না যে তারও তো বয়স হচ্ছে, বয়সটা আসলে এই টুর্নামেন্টে এসে দেখানো শুরু করছে তার। যে একটা যে মানুষ যে বয়সটা যে একজনকে ধরে ফেলে, ইভেন রোনালদোর মতো একটা গ্রেট প্লেয়ারকে, ওয়ান অফ দি গোটস, তাকেও যে ধরে ফেলে, এই জিনিসটা এই টুর্নামেন্টে এসে বোঝা যাচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে মানে পর্তুগালের আসলে মেইন ম্যান রোনালদো অনেক দিন ধরেই না হয়তো, বাট স্টিল এমন একটা আইকন, সে আইকনিক একজন প্লেয়ার। তাকে আপনার হচ্ছে স্টার্টিং 11-এ না রাখলেও যেমন প্রশ্ন থাকে, এখন স্টার্টিং 11-এ রাখলেও অনেক প্রশ্ন আসছে, এবং আসাটা হচ্ছে খুবই নর্মাল একটা ব্যাপার। কেননা রোনালদোর মতো খেলতে পারছে না, রোনালদোর মতো না, রোনালদোর কাছাকাছিও খেলতে পারছে না। And he's become a liability for the side. Has he become a liability? That could be a question. Yes, probably কারণ হচ্ছে তোমার যখন রোনালদোর মতো একটা প্লেয়ারকে তুমি মানে আপফ্রন্টে খেলাচ্ছ, তুমি what you expect from him is goals. কেননা রোনালদো, আমরা এতদিন ধরে যেটা জেনে আসছি যে রোনালদো কিছু করুক না করুক, সে হচ্ছে সব রকমের সব ক্রিটিক্সের জবাব মানে অনলি ওয়ান ওয়ে সে দেয়, সেটা হচ্ছে গোল করে। যেই গোলটাই তার ড্রাই আপ করেছে। Is it only the goals? কি ওভারঅল পারফরমেন্সটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যায়, যে ইন টার্মস অফ হেল্পিং দ্য টিম, লিঙ্কিং আপ দ্য প্লে, অ্যান্ড অফকোর্স দ্য স্কোরিং পার্ট. So has he become that liability in that side when you have far more mobile options, and at this moment they seem better options in Diogo Jota and Gonzalo Ramos? So has he become a liability? He is not a liability, first of all. আমার কাছে যেটা মনে হয়, লায়াবিলিটি অবশ্যই না, বাট রোনালদোর ইউজেজটা প্রবাবলি অপটিমাম হচ্ছে না। এটার কারণ হতে পারে, একটা কারণ যে রোনালদো অবভিয়াসলি বয়স হয়েছে একটা মানুষের, তো তার আপনি যদি দেখেন তাহলে হচ্ছে যে সবসময় তাকে আমরা কোন জিনিসটাতে এজ দিতাম, সেটা হচ্ছে যে রোনালদো এত বছর পরেও এসে তার ফিনিশিংয়ে হি ইজ আনপ্যারালালড, কারোর সাথে তার কোনো মানে কম্প্যারিজন আসে না। বাট এখন যদি দেখি তার হচ্ছে এক ফিনিশিং আমি যেখানে বলছি যে আপনার পজিশনিং, ওই পজিশনে যাওয়া, পোচারের যেই একটা টেন্ডেন্সি থাকে, ওই গোল বের করা, গোল স্কোরিং পজিশনে যাওয়া, প্লাস হচ্ছে তার হেডিং এবিলিটি। এখন যদি দেখি আমরা লাস্ট ম্যাচটাই যদি দেখি, বেশ কয়েকটা হেডিং অপরচুনিটি ওর কাছে আসছে, যেটা আমি বলবো 1 বছর আগে বা 2 বছর আগে রোনালদো আর এখনের রোনালদোর মধ্যে একটা স্প্লিট সেকেন্ডের একটা ল্যাগ আছে, একটা ল্যাগ আছে। যেমন হচ্ছে যে মানে ওই ফ্লোটিং বলটা আসলো মোস্ট প্রবাবলি ক্যান্সেলো থেকে, অ্যান্ড দেন ও ওইখানে মাথাটা ছোঁয়াতে পারে নাই। তো ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে যে ওর জাম্পিং, মানে ও যখন জাম্প করছে তখন মানে হি শুড হ্যাভ প্রবাবলি জাম্পড আ বিট আর্লিয়ার, অ্যান্ড ওইখানে কন্ট্যাক্টটা সে করতে পারছে না, এবং এটা কিন্তু এর আগের কয়েকটা ম্যাচও হয়েছে। সো আমি সেদিক থেকে যদি বলি যে ওর যে এজ, যে দুইটা জায়গায় হেডিং অ্যান্ড ফিনিশিং, এই দুইটা জায়গায় তার এখন প্রবলেম রয়েছে। এখন আমি কেন বলবো না তাকে লায়াবিলিটি, কারণ হচ্ছে যে ওকে হয়তো আপনি
এমন কিছু ফেজেস অফ প্লেতে খেলাতে পারেন যখন ও অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল হবে। ফর এক্সাম্পল তুমি যেমন বললা হচ্ছে যে গনসালো রামোসের কথা, ডিয়েগো জটার কথা, পর্তুগাল ইউজুয়ালি খেলে হচ্ছে তোমার হরাইজেন্টালি, ওরা হচ্ছে ডিফেন্সকে স্ট্রেচ করে। তো ওই পর্তুগালের একটা ব্যাপার যেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মিডফিল্ড বাঞ্চ ওদের আছে। ব্রুনো ফার্নান্দেস, এরপরে বার্নার্ডো সিলভা, তারপর পালিনহা, ভিটিনহা, দে আর অ্যামেজিং প্লেয়ার্স। তাদের সাবেও আছে হচ্ছে রুবেন নেভেজের মতো প্লেয়ার। তো এরকম একটা ক্রিয়েটিভ মিডফিল্ডে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে ওরা বলটা নিজেদের মধ্যে রেখে দেল স্ট্রেচ দি অপোনেন্টস হরাইজেন্টালি অ্যান্ড মেক গ্যাপস, অ্যান্ড ওই গ্যাপসের থ্রুতে প্লেয়ারকে রান করে গিয়ে তারপরে বলটা নিয়ে স্কোর করতে হবে। রোনালদোর এখন যে প্রবলেমটা সেটা হচ্ছে যে রানিং বিহাইন্ড দি ডিফেন্ডার্স। ও আগে এটা সবচেয়ে বেস্ট করতো, যে একটা প্লেয়ারের অজান্তে আমি তার পিছনে গিয়ে এমনভাবে মানে নিজের জন্য গ্যাপটা ক্রিয়েট করে নিলাম। আমার কাছে তখন ব্রুনো ফার্নান্দেস হোক অথবা হচ্ছে বার্নার্ডো সিলভা হোক, তখন ওরা ওই থ্রু পাসেসগুলো দিবে এবং স্প্লিট সেকেন্ডসের মধ্যে সে হচ্ছে বলটা নিয়ে ওখানের মধ্যেই ফিনিশ করে দেবে। রোনালদো এখন সেটা পারছে না, টু বি অনেস্ট সে পারছে না। তো এই জায়গায় প্রবাবলি বেটার অপশন, ফাস্টার অপশন কুড বি ইদার ডিয়েগো জটা অর গনসালো রামোস। Still, I won't say Ronaldo is a liability because এত বড় একটা টুর্নামেন্টে when you have someone like Ronaldo, you have to use him. How do you use him? Probably they can go for যে হচ্ছে আমি যদি রোনালদোকে স্টার্ট নাও করাই, আমি যদি 60-70 মিনিট পর্যন্ত যদি গনসালো রামোস বা হচ্ছে ডিয়েগো জটা খেলে, তারা যদি কোনো কারণে ওই ডিফেন্সের লাইনের পিছনে রান মেকার কোনো কারণে যদি গোল বের করতে না পারে, আমি আমার সব কিছু ট্রাই করে আমি হচ্ছে ওপেন প্লে থেকে গোল বের করতে পারলাম না, কোনো অসুবিধা নেই। দেন ইউ কাম টু দি 60 or 70 মিনিটস, ইউ মেক রোনালদো অ্যাপিয়ার, একটা ক্যামিও রোল প্লে করুক। তখন হচ্ছে তুমি ইউ পুট ইন অল দ্য ক্রসেস and hope for Ronaldo to jump and score one. That he's one actually of explains him being a liability. What? That actually explains that he is a liability. এরকমই দাঁড়াচ্ছে কিনা যে মেইন 11-এ অ্যাকচুয়ালি এখন রোনালদোর জায়গাটা আসলে নিশ্চিত না, এটাই দাঁড়াচ্ছে কিনা আলোচনায়? নিশ্চিত না আমরা বলছি, মানে রবার্টো মার্টিনেজ কিন্তু হ্যাজ অলওয়েজ প্রেফার্ড ওল্ডার গাইস, ঠিক আছে? তো সেই দিক থেকে কিন্তু ওর জায়গা নিশ্চিত, হি ইজ দি ক্যাপ্টেন। আমি বলতে পারবো না হচ্ছে, আমি এখানে থেকে বলতে পারবো না তার জায়গা নিশ্চিত না। আমি এখান থেকে যেটা বলতে পারবো, সে প্রবাবলি শুডন্ট স্টার্ট। সেটাই আমরা আলোচনা করছি, যদি স্টার্ট না করে কিনা, হ্যাঁ নিশ্চিত কিনা সেটা তো আমি বলবো এখনো নিশ্চিত, ও নেক্সট ম্যাচও স্টার্ট করবে। ওকে, ঠিক আছে, ও নেক্সট ম্যাচও স্টার্ট, সেটা করা উচিত। হ্যাঁ, দ্যাটস দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ মাইট আস্ক মি। আমি বলবো হচ্ছে উচিত না। As a Ronaldo fan, as a Ronaldo fan, it hurts me to say, but probably he shouldn't start. He should play a cameo role where he can come off the bench and score goals. And ওর উপরেও তো একটা প্রেশার পড়ছে, যেমন ওই দিনেরটাই দেখেন, হি মকিংলি সেই যে রোনালদোর মতো রোনালদো কান্না করছে এই সে হ্যান তেন। ভাই, রোনালদোর মতো এমন একটা বড় একজন প্লেয়ার যে হচ্ছে কোনোদিনও হার মানে নাই, যার হচ্ছে যে একটা শট মিস করার পরে সে হচ্ছে যে পরের শটে গোল দিয়ে ওইটার হচ্ছে জবাব দিয়েছে, সে তার মতো একজন মানুষ যখন পেনাল্টি থেকে একটা স্কোরিং অপরচুনিটি পেল, ইয়ান ওব্লাক ওটা সেভ করে দিল, দেন হি ব্রোক ডাউন ইনটু টিয়ার্স। কারণ হচ্ছে তার কাছেই মনে হয়েছে যে মানে আই এম লেটিং মাই টিম ডাউন। অ্যান্ড আরও কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে রোনালদো যদি মানে ফ্রিকিক অপরচুনিটিসগুলো আমরা দেখি, ফ্রিকিকগুলো রোনালদো হ্যাজন্ট বিন টেকিং ফ্রিকিক্স ভেরি ওয়েল ফর আ লং ওয়াইল। এখন ওই ফ্রিকিক অপরচুনিটিগুলো যদি ইদার বার্নার্ডো সিলভা রাইটে যখন পড়বে তখন যদি বার্নার্ডো সিলভা নিত, অথবা লেফটেরগুলো যদি হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ ক্যান্সেলো নিত, প্রবাবলি বেটার রেজাল্ট আসতে পারতো। তো সেই ক্ষেত্রে থেকে মানে পর্তুগাল আর স্টিল বিলিভিং ইন রোনালদো, বাট আমার কাছে মনে হয় এই বিলিভটা একটু ডিফারেন্টভাবে ওরা টুইক করতে পারে, যে আমি রোনালদোকে ফার্স্ট থেকে, ইউ আর স্টিল আওয়ার মেইন প্লেয়ার, ইউ আর স্টিল আওয়ার ওয়ান অফ দি মোস্ট ইম্প্যাক্টফুল প্লেয়ার, বাট ইউল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট এইজ মানে ইউ আর এইজিং, তোমার হচ্ছে যে ওই রোলটা এখন একটু কমে আসতে পারে। সো তোমাকে আমি হয়তো মানে স্টার্ট না করালেও ইউল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট when you get on. It's now or never for them as well, because he announced it's his last tournament. আমি বেসিক্যালি যেটা বললাম, আমার মেইন কথাটা হচ্ছে পর্তুগালের মতো মানে মিডফিল্ড খুব কম, মানে কোনো ইন্টারন্যাশনাল টিমে আমার কাছে মনে হয় না এরকম ট্যালেন্টেড বাঞ্চ অফ মিডফিল্ড আছে। সো ওইটাকে ইউজ করার জন্য ইউল হ্যাভ টু প্লে আ মোর ফাস্টার অ্যান্ড প্রবাবলি আ ইয়াঙ্গার সেন্টার ফরওয়ার্ড, যে হচ্ছে হু ক্যান গেট বিহাইন্ড দি ডিফেন্ডার্স অ্যান্ড ক্রিয়েট দোজ চান্সেস। 20টার মতো শট নিয়েছে রোনালদো, একটা গোল আসে নাই। তুমি অবভিয়াসলি বুঝতে পারছো হচ্ছে যে সে
ওইটা ডেলিভার করতে পারছে না, অ্যান্ড তার কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করাও এখন হচ্ছে আমি বলবো হচ্ছে উচিত না, কেননা সে মানে হি হ্যাজ বিন ডেলিভারিং ফর হিজ কান্ট্রি, ক্লাব অ্যান্ড উইচ এভার টিম হি প্লেড ফর আ লং 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 ওয়াইল। ইউ ডু নট এক্সপেক্ট হিম যে এখনও গিয়ে তোমাকে ওইভাবে ইয়া করবে। তো সেই জিনিসটা আমার বোঝার ব্যাপারটা আলাদা, বা আমি তোমাদের সাথে ডিসকাস করার ব্যাপারটা আলাদা, বাট হয়তো রবার্টো মার্টিনেজের এই জিনিসটা বোঝা উচিত। হ্যাঁ, এই জিনিসটাই বোঝা উচিত। এই পয়েন্টটাতে একটু বলতে চাচ্ছিলাম যে যদি হচ্ছে যে এখন তার উপরে ডিপেন্ড করা উচিত না, বাট একটা এখন যখন আমি ইউরোর কথা বলছি বা একটা বড় টুর্নামেন্টের কথা বলছি, মানে আমি কিন্তু এরকম ভাবে চিন্তা করতে পারবো না যে একটা প্লেয়ারের উপর আমি ওইভাবে ডিপেন্ড করতে পারছি না, এই চিন্তা নিয়ে কিন্তু আমি খেলতে নামতে পারবো না। রাইট, আই হ্যাভ টু ডিপেন্ড অন হিম। যদি আমি ওকে স্টার্ট করাই তাহলে আমাকে বিলিভ করতে হবে যে ওকে ওই আমাকে কোনো একটা গোল এনে দিবে বা কোনো একটা ইম্প্যাক্ট ফেলবে, অথবা যদি আমি তাকে ক্যামিও রোল প্লে করাই। আমার আরেকটা প্রবলেম আছে উইথ রবার্টো মার্টিনেজ, যে ভাই তোমার হচ্ছে তুমি প্রতিটা পজিশনে তোমার মানে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্টের কিছু মানে ওয়ার্ল্ডের বেস্ট টপ প্লেয়ার আছে, টপ 3 ওয়ান অফ দ্য মানে কি বলবো টপ লেভেল ক্লাবে টপ লেভেলে খেলছে, তারা পারফর্ম করছে, তোমার কাছে এই প্লেয়ারগুলোর ডিসপোজাল আছে। ওর ট্যাকটিক্সটা যদি আপনি দেখেন মানে ইট ইনফিউরিয়েটস মি, আমার কাছে আমার অনেক রাগ লাগে জিনিসটা ওর ট্যাকটিক্সটা দেখে, যে ভাই তোমার এত ক্রিয়েটিভ প্লেয়ারগুলো আছে, তুমি ওদেরকে মানে তুমি মিডফিল্ডে প্লেয়ারটারে ওদেরকে কাজে না লাগায় তুমি হচ্ছে যে খালি ইউ আর ট্রাইং টু পুট ইন দোজ ক্রসেস। জর্জিয়ার এগেনস্টে যা করলো, হ্যাঁ একটা মানে ডিফেন্স লাইনে তখন মেইন প্লেয়ারটা কেউ খেলে নেই, বাট স্টিল তুমি ক্রস দিতে পারবা না, তুমি যাও তোমার মেইন ট্যাকটিক্যাল ইয়াটাই হচ্ছে তুমি খালি ক্রস দিবা আর হোপ করবা হচ্ছে যে ওখান থেকে কেউ গিয়ে একজন হেড দিয়ে গোল দিবে, হুইচ ইজ বিং রোনালদো। ক্রসেসগুলোও ঠিক মতো যায় না। তারপর হচ্ছে তুমি এই যুগে এসে তুমি ক্রসের উপর কেন ডিপেন্ড করবা? ইউ হ্যাভ সাম আদার ট্যাকটিক্স। তুমি তোমার যখন হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভার মতো ক্রিয়েটিভ প্লেয়ার আছে, তুমি ওদেরকে কাজে লাগাও, শুধু ক্রসের উপর কেন ডিপেন্ড করবা? সো দ্যাটস দ্য প্রবলেম। প্রবাবলি এইটা হয়তো রোনালদোকে অ্যাকোমোডেট করার জন্য করা হচ্ছে। ইফ দে প্লে আ ডিফারেন্ট স্ট্রাইকার, প্রবাবলি গনসালো রামোস, হ্যাঁ আমাকে কালকে একজন বলছিল গনসালো রামোস তো ক্লাব লেভেলেও স্টার্ট করা না, তাই না? তো এখন কথা হচ্ছে তাকে কি এই ম্যাচে নামানো যায় কিনা। আমার কথা হচ্ছে প্রথম 4টা ম্যাচে তুমি দেখেছো রোনালদোকে, সো হয়তো পারছে না, তুমি ইউ টক উইথ হিম অ্যান্ড গিভ হিম আ ডিফারেন্ট রোল, প্রবাবলি দ্যাট উইল হেল্প দি টিম। সেটাই বলছেন যে ইটস নাও অর নেভার। আফটার অল ইউরো মানে তুমি যখন বড় টুর্নামেন্ট খেলছো, ইটস আ টিম গেম, তোমার টিমকে জিতাতে হবে। তুমি তো মানে কোনো একজন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা বা ওর জন্য একই রকমের স্টাইল খেলা, হয়তো ওই জন্য শুধু একমাত্র রোনালদোর জন্য খেলছে না, বাট বোঝা যায় যে মানে আপনার যখন একটা হেডিং প্রাওয়াস উপরে মানে রোনালদোর মতো একজন আছে, তাকে হচ্ছে আপনি বল ফিট করাতে চাচ্ছেন, বাট বলটা ফিডও ঠিক মতো করাতে পারছেন না, বাট রোনালদোও গোল পাচ্ছেন, আপনার কোনো দিকে লাভ হচ্ছে না। সাবির ভাই না, লাস্ট ম্যাচটা যদি চিন্তা করি আমরা, লাস্ট ম্যাচের যেটা ছিল হচ্ছে গিয়ে স্লোভেনিয়ার সঙ্গে, তাই তো স্লোভেনিয়ার সঙ্গে লাস্ট যে ম্যাচটা, এই ম্যাচে কিন্তু বল যে ফিট করার যে ব্যাপারটা রোনালদো কিন্তু অ্যাম্পল সুযোগ পেয়েছে। আমি আপনাকে বললাম দেয়ার ইজ দিস স্প্লিট সেকেন্ড ল্যাগ ইন হিম, এটাই বলছিলাম যে সো এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে তো অনেক কথাই বলবো, বাট ইটস আপ টু রবার্টো মার্টিনেজ। বাট ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটাই যে আমি একজন প্লেয়ারকে তার ওই পজিশনে রাখার জন্য কি আমি আমার মানে টিমের সেট আপটাই চেঞ্জ করে ফেলবো কিনা, বাট ওর চেয়ে যদি আমি ভালো খেলতে পারি, যদি আমি জাস্ট একটু ডিফারেন্সিয়েটটা করি যে আচ্ছা ঠিক আছে রোনালদো হয়তো স্টার্ট করলো না, রোনালদো 30 মিনিটসের জন্য খেললো শেষের দিকে, কিন্তু তাতে যদি কারণ আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে ফ্যাক্ট। সো যেহেতু রোনালদো লাস্ট ইউরো, অথবা শুধু লাস্ট 30 মিনিটস না, তুমি ফার্স্ট 45 মিনিটস, ফার্স্ট 50 মিনিটস ওকে দেখো, যে কোনো কিছু হতে পারে, ও করতে না পারে, গোল বের করতে না পারে, গেট হিম মানে কারণ হচ্ছে লাস্ট ইউরো যেহেতু তার, সো অবভিয়াসলি মানে এই টিমের অংশ হিসেবে সে যদি আরেকবার ইউরো চ্যাম্পিয়ন হয়, এইটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার থাকবে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে টিম গেম, কারণ এবং আলটিমেটলি আপনি দিন শেষে হচ্ছে শিরোপাটাই হিসাব করবেন যে ওকে রোনালদো লাস্ট টুর্নামেন্ট ছিল, সে একটা শিরোপা নিয়ে একটা সুন্দর ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে পারছে। সো এবং সেইখানে যদি হয়তো রোনালদো যদি 100% এফোর্টটা রোনালদো না থেকেও রোনালদোর এখানে 30% এফোর্ট ছিল, বাট পর্তুগাল ট্রফি জিতেছে। এইটা কিন্তু অনেক বড় ব্যাপার হবে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস আমি রোনালদোর ব্যাপারে যেটা বলবো, অ্যাজ আ রোনালদো ফ্যান আই হ্যাভ বিন ফলোইং হিম ফর মানে আমাকে তো তোমরা হয়তো হচ্ছে কমপ্লেইন করো যে আমি ফুটবল দেখি না, রোনালদো বিয়ন্ড রোনালদো এন্ড আই ডোন্ট সি বিয়ন্ড এন্ড রিয়াল মাদ্রিদ, রোনালদোর ম্যাচই দেখি এন্ড আল নাসের এন্ড সামটাইমস ম্যান। আমি আল নাসেরের ম্যাচও দেখেছি। যাই হোক, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রোনালদোকে এখন দেখে যেটা মনে হচ্ছে ওর অ্যাওয়ারনেসটাও কমে গিয়েছে। অ্যাওয়ারনেস বলতে কি, আমি যে গোল স্কোরিং পজিশনে থাকবো, অনেকগুলো ক্রসেস ভালো পজিশনে গিয়েছে, রোনালদো ওই জায়গায় ছিল না। ইটস আ ফ্যাক্ট। আমাকে হয়তো আমি এই যে এখানে যা বলছি পডকাস্টের কারণে এটা নিয়ে আমাকে অনেকে গালাগালি করবে যে হ্যাঁ রোনালদো ফ্যান কিভাবে রোনালদো এগেইনস্টে টার্ন অন করে। আই এম নট টার্নিং এগেইনস্ট হিম অর এনিথিং, বাট দিস ইজ দি ফ্যাক্ট অফ মানে
দিস ইজ দি ফ্যাক্ট দ্যাট রোনালদোর অ্যাওয়ারনেসটা ওভাবে কমে গিয়েছে। Right. সো তোমার একজন 39 বছর বয়সী একজন প্লেয়ারের কাছ থেকে তোমার যদি কোনো কিছু ভালো বের করে নিয়ে আসতে হয়, মেবি তুমি ওকে একটা ফিক্স রোল দাও যে হ্যাঁ আমি তোমাকে 90 মিনিট হয়তো খেলাবো না, তুমি ফার্স্টে স্টার্ট করলো, তুমি ইউল গেট আ চান্স উইদিন 50 to 60 মিনিটস, তারপরে যদি না হয় আইল মেক সাম চেঞ্জেস। তো while playing Ronaldo help your team as well. And of course That's what Roberto Martinez should do. last match hote pare Euro last year he already announced, and most likely I personally believe je this is his last match for Portugal, because opposition e ache hocche France, and they've been there, done that. Tournament football I think I don't think you can name anyone better who understands than France and Didier Deschamps France. So এখানে একটা বড় একটা ফ্যাক্টর আছে, ওরা ওভাবে আসলে খেলে এসেছে। ওপেন প্লে থেকে কোনো গোল এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। এমবাপেরও যে স্টারম্যান দ্য ম্যাস্ক ভিজিলেন্টি তাদের দেখেছি আমরা, এমবাপের থেকে একটাই গোল দেখেছি স্পট কিকে বা পেনাল্টিতে। তো তুমি এরপরে ফ্রান্স ভার্সেস পর্তুগালে তুমি ফ্রান্সকে এগিয়ে রাখছো? অ্যাবসলিউটলি। আচ্ছা, এখানে আমি কয়েকটা জিনিস বলি, যে যেমন হচ্ছে যে ফ্রান্সের কিন্তু যে ওপেন প্লে থেকে গোল হয় নাই, একটা ওই যে কিলিয়ান এমবাপ্পের একটা পেনাল্টি আর বাকি দুটো ওন গোল, বেলজিয়ামের থ্রুতে ওন গোলের, ভার্টঙ্গেনের ওন গোলের থ্রুতে তারা এসেছে। বাট ফ্রান্সের কিন্তু ডিফেন্সিভলি তারা খুবই সলিড, মানে ওদের এক্সপেক্টেড রেশিও অ্যাগেনস্ট দেম ইজ প্রবাবলি 2.63 উইচ ইজ দি সেকেন্ড লোয়েস্ট। হ্যাঁ, তো এদিক থেকে বোঝা যায় যে ডিফেন্সিভলি খুবই সলিড। তো পর্তুগালের জন্য আই অ্যাগ্রি উইথ ইউ, পর্তুগালের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে, যেখানে হচ্ছে ওদের মেইন ম্যান গোল পাচ্ছে না, সেখানে আসলে দিদিয়ার দেশামসের ফ্রান্সের ওই ডিফেন্সিভ সলিডিটিটা ব্রেক করতে পারবে কি পারবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট আই ওয়াজ কামিং টু, যে দে প্লে প্র্যাগম্যাটিক ফুটবল, যে এটা আগেও বলেছি যে result oriented, exactly, যে every position you have these star players, you're spoiled for choice, but yet you remain, when your feet remains on the ground. So that is a big thing. You don't go all out crazy on these players. When you have this bunch, it's very easy to do so. যে আপনি এতগুলো প্লেয়ার আছে, you go wild, you go all out. But Didier Deschamps, he has never been like that, and he also won championships as a player, so that might play a trick in to his managerial role as well. So এই জিনিসটা আমরা এইবারও দেখেছি, খেলা খুব একটা খারাপ হয়নি, হয়তো গোল পায়নি তারা, বাট খেলা ওই অর্থে খুব একটা খারাপ হয়নি। অ্যান্ড উই হ্যাভ সিন সাম প্রিভিয়াস স্টার্স রিয়েলি কাম আলাইভ, যেমন এনগোলো কান্তের কথা বলা হচ্ছিল, সে এখন হি ইজ নট অ্যাট দ্য টপ লেভেল, বাট হি কেম ব্যাক ইন টু দ্য সাইড, হি ইজ ডুইং রিয়েলি ওয়েল অ্যান্ড ইজ ডুইং হোয়াট উই এক্সপেক্ট ফ্রম কান্তে, এক্স্যাক্টলি। সো অ্যান্ড এমবাপে আছে, আমি এগিয়ে রাখছি ফ্রান্সকে। মানে আই ডোন্ট সি পর্তুগাল out of nowhere coming up with a plan, with a magical plan to beat a side like France. So এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না। আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে পর্তুগালই জিতবে। একটা কারণ, সেটা হচ্ছে যে ফ্রান্সের কিন্তু ওই যে ডিফেন্সিভলি সলিড থাকলেও সামনে কিন্তু তারা মানে ইভেন কিলিয়ান এমবাপ্পে আফটার হি ব্রোক হিজ নোজ, তো তখন থেকেও ওদের মানে যে অ্যাসিস্ট্যান্ট কোচ, সেও নাকি বলেছে যে একটু ট্রমাটাইজড সামথিং। হ্যাঁ, তো ওই দিক থেকে যদি কিলিয়ান এমবাপ্পে যদি ওভাবে না করে, অ্যান্ড দেন দের ইজ দিস চান্স। অ্যান্ড পর্তুগাল কিন্তু ফেলে দেওয়ার মতো টিম না, খুবই ভালো টিম, ওয়ান অফ দ্য বেস্ট টিমস আমি বলবো currently ইউরোতে। সো I won't write Portugal off, especially when there is Ronaldo, someone like Ronaldo. আমি যা বললাম, যা কিছু বললাম, only one man can prove me wrong, and that is Ronaldo, and আমি ওইটাই এক্সপেক্ট। I think we've been saying all of this for far too long. I think he's finished. I think it's over. And when you have Saliba and Upamecano as your center backs, good luck Ronaldo. At 30, I don't care how old he is, good luck. Upamecano and Saliba against That's a bold statement. That is a bold statement. It is going to come true. Good luck taking them on. I'm boli, he cannot beat them for pace. He cannot beat them for strength. Good luck winning a header against Upamecano or Saliba. Saliba has been amazing for Arsenal this season and for France as well. Within Theo Hernandez একটা আমরা block and he's been like rapid. So and N'Golo Kante. So there are a lot of figures. At least defensive side of things যদি দেখেন, good luck breaking that defense. Good luck unlocking that system. So I'm thinking rationally. এই ম্যাচটাতে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মানে রোনালদোর কাছ তো থাকবে যে স্কোর করা যদি উনি খেলেন প্রথম থেকে,
বার্নার্দো সিলভা এবং ব্রুনো ফার্নান্দেস, যারা হচ্ছে ডিফেন্সটাকে ব্রেক করতে পারবেন। বাট লাস্ট ম্যাচে যে দুজনের যে পারফরমেন্স, এবং বার্নার্দো সিলভা যেটা বলা হয়ে থাকে যে হয়তো টুর্নামেন্ট একটা গোল করেছেন, বাট পর্তুগালে আসলে কিন্তু উনি অ্যাকচুয়ালি সিটির একটা ছায়া থাকে না। আমরা যদি ম্যানচেস্টার সিটিতে বার্নার্দো সিলভাকে দেখি, ওটা পাওয়া যায় না। ইভেন ব্রুনো ফার্নান্দেজের খেলাটাও ওইভাবে আসলে জেল করছে না, অগোছালো অনেকটা লাগছে। সো মেইন ব্যাপারটা থাকবে যে এই দুজনের উপরে আসলে, এবং সঙ্গে যেহেতু পালিনিয়া ভিথিনিয়ার মতো প্লেয়াররা আছে, এরা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেস মানে যত অপরচুনিটি ক্রিয়েট করার বা ইয়াটা তাদের উপরে থাকবে। এখন দেখার বিষয় হচ্ছে যে সেটাকে আসলে একটা বা দুইটা বা যে কটাই সুযোগ পাক রোনালদো কয়টা ক্যাপিটালাইজ করতে পারে, এটা হচ্ছে ফ্যাক্ট আমার কাছে যেটা মনে হয়। We do expect a moment of brilliance, but এটাই। আর ফ্রান্সের হয়তো এমবাপে, যদি থুরামের কথা বলি, কোলোমুয়ানি আছে, গোল করার প্লেয়ার আছে, হয়তো গোল পাইনি, কিন্তু মানে ওই থ্রেটটা তো আসলে আছে। এবং পর্তুগালের ডিফেন্সও অনেক ভালো। রুবেন দিয়াজ লাস্ট ম্যাচে দারুণ একটা পারফরম্যান্স করেছেন। ইভেন পেপে 41 ইয়ার্স ওল্ড ভালো খেলছে, বাট ওই একটা ভুল, একটা মোমেন্টারি ভুল যদি আমরা না মানে ওইটা যদি আমি বাদ দেই, পেপে কিন্তু দারুণ পারফর্ম করছে। মানে 41+, the oldest player to have ever featured in a European championship. একটা টাফ ব্যাটল হবে। Yes. আমি হয়তো আমার নিজের কাছে বললাম, আমি হয়তো ফ্রান্সকে একটু আগে রাখবো, খুব বেশি না, কারণ আমি হচ্ছে দুইজনের মানে কারো খেলাতেই এখনো ফুললি স্যাটিসফাইড না স্পেন মানে ফ্রান্স এবং পর্তুগালের। বাট আমি অন পেপার এবং রিসেন্ট ফর্ম একটু আমি হয়তো এগিয়ে রাখবো। And then now if we can move on to the like blockbuster clash. Game, yeah. Like, I think that it's the best fixture we have in the last 8. Hosts Germany taking on Spain. Arguably ki bola thik hobe, the best team in the tournament so far. So this clash, I mean, it's mouth-watering. Everything you would want in a football match, you are going to have it. At least on paper, you're going to have it. Like Nico Williams and Lamine Yamal, you have on the Spanish side. And we see this hybrid system. Spain ke যেভাবে আগে মানে নতুন করে চেনানোর একটা ব্যাপার সে De La Fuente নিয়ে এসেছে। Plus he's bringing his biceps as well. I saw this photo of his and he looks buff. He looks prepared for the Euros. মানে এরকম স্প্যানিশ কোচ কখনো এরকম একজন বাফড একজন লোক দেখিনি আগে। So and then you have Germany, and they have started their machine. The machine is on a rampaging run as well, at least in terms of performances. So how do you see this, Sabir bhai? এখন মানে এইটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত দ্য বেস্ট ম্যাচ আমরা যেটা এক্সপেক্ট করতেছি যেটা হবে। এবং স্পেন যেভাবে ফুটবল খেলছে এবং জার্মানি যেভাবে ফুটবল খেলছে, একটা টিম স্পেন করেছে 9টা গোল, জার্মানি করেছে 10টা গোল। তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে গোল হবে, একটা দুইটা তিনটা চারটা। আমি এক্সপেক্ট করতেছি যে অ্যাটলিস্ট 3-4টা গোল হবে এই ম্যাচটাতে। এবং খুবই এখন পর্যন্ত যেভাবে এই দুইটা দল খেলেছে, খুবই এক্সাইটিং একটা ম্যাচ হবে। কারণ যদি চিন্তা করি, যেটা বললেন যে স্পেনের হচ্ছে হাইব্রিড যে ফুটবলটা, আমি ব্যক্তিগতভাবে যদি দেখি, আমি 2006 থেকে মোটামুটি ফলো করছি স্পেনকে। কিন্তু এই যে টিকি টাকা পজিশনাল ফুটবল, যতক্ষণ পর্যন্ত আমি শিওর না হচ্ছে এটা গোল, ততক্ষণ পর্যন্ত আমি শট নিব না। কিন্তু এইবার দেখেন স্পেনের শট কিন্তু সবচেয়ে বেশি অন টার্গেট, প্রায় প্রতি ম্যাচে গড়ে 8টা অন টার্গেট তারা শট নিচ্ছে, যেখানে এই টিমটা 2010-এর ওয়ার্ল্ড কাপ জিতেছিল অনলি 8টা গোল করে, রাইট এখানে। এবং লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের কথা বলতে হয়, দুইজন উইং থেকে যেই প্রোভাইডটা দিচ্ছে, এবং শুধু তাই না, মানে তারা যে ক্রস ওই ব্যাপারটা না, তারা যেভাবে ভেতরে ঢুকছে ইনভার্টেডলি, তারা ভেতরে ঢুকছে, ডিফেন্সকে একদম ভেঙে চুরে ফেলছে। এই জিনিস তো আমরা কখনো স্পেনের কাছ থেকে দেখি নাই। মোর লাইক আমরা হয়তো জার্মানির কাছ থেকে দেখেছি, ব্রাজিলের কাছ থেকে দেখেছি। এই ফুটবলটা স্পেন খেলছে। এবং অন দ্য আদার হ্যান্ড জার্মানি হয়তো অনেক কথা ছিল বা কতটা ভালো করতে পারবে, যেহেতু তাদের রিসেন্ট টুর্নামেন্টগুলো ভালো যায় নাই, কিন্তু এই টুর্নামেন্টে নাগলসম্যান কিন্তু দেখাচ্ছেন যে না, জার্মানি দে আর অন দ্য ফর্ম। এবং জার্মানির ক্ষেত্রে যদি বলি, মুসিলা আছেন, ফ্লোরিয়ান ভির্টস আছেন, সানে আছেন, হাভার্টজ ভালো সার্ভিস দিচ্ছেন। তো দুই দিক থেকেই কিন্তু এই যে উইংয়ের যে ব্যাপারটা সেটা আমরা দেখতে পারবো, মানে অ্যাটাকিং থ্রেটটা থাকছেই। সো দুই টিমেরই যেটা করতে হবে, ডিফেন্সটাকেও কিন্তু সলিড রাখতে হবে। এখন যেটা হচ্ছে আমরা জর্জিয়ার ম্যাচটাতে দেখেছি, স্পেন পিছিয়ে পড়ে যেটা জিতলো, জর্জিয়ার ম্যাচটাতে কিন্তু স্পেনের ডিফেন্স বেশ কয়েকবার ওপেন হয়ে যাচ্ছিল, কাউন্টার অ্যাটাকে কিন্তু জর্জিয়া খুব ভালো খেলেছে। সো স্পেনকে এটা মাথায় রাখতে হবে, কারণ জার্মানিতে যেটা বললাম যে মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টস, হাভার্টস, সানেরা খেলবেন এইটা। এবং একই সাথে জার্মানির ডিফেন্সও খুবই ভালো, কিন্তু তাদেরকেও মাথায় রাখতে হবে যে ওকে, আমি নিকো উইলিয়ামসকে ফেস করছি, আমি লামিন ইয়ামালকে, ফুল ব্যাকস বি অ্যাওয়্যার। এবং হ্যাঁ, ফুল ব্যাকসদের খুবই অ্যাওয়্যার থাকতে হবে। এবং স্পেনের যার কথা না বললে না, সেটা হচ্ছে রড্রি, মানে একটা সুপার কম্পিউটার আসলে। He makes every team he plays in, he makes them tick. Yeah. And it is the same case with Spain as well. He's playing as often as the single pivot and he's making things work. Pedri is like floating.
He's going with the attackers, with the strikers, with the wingers. You expect that industry from Pedri, but at the same time, you don't. You haven't seen enough of Pedri. And then Rodri is just doing his thing. He's just very disciplined. Of course, you have that industry. Of course, you have the technique, the agility, and whatnot. But he's making them tick as a single pivot. He's spraying these passes. It's just very good to watch. এই জিনিসটাই হচ্ছে ইন্টারেস্টিং। হ্যাঁ, এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। মানে রড্রির আমরা যে পজিশনটা চিন্তা করি, লাইক ডিফেন্সিভ মিডফিল্ডিং একটা পজিশন, কিন্তু সে মানে বক্সের সামনে চলে গিয়ে গোল করছে। আমরা সিটির ক্ষেত্রে অনেকবার দেখেছি, সিটির চ্যাম্পিয়ন্স লিগ উইনিং গোল থেকে শুরু করে, এবং এই যে পাসগুলো এবং একই সঙ্গে ডিফেন্সেও সাহায্য করা। মানে রড্রি হচ্ছে অ্যামেজিং একটা প্লেয়ার। তাকে বেস্ট মিডফিল্ডার মানে বলতে হবে ওভারঅল চিন্তা যদি করি, ওইটার কারণে কি তাকে আমরা ওই ডিফেন্সিভ মিডফিল্ডারের ব্র্যাকেটে নিয়ে আসছি কিনা? না, এইটাই হচ্ছে তার কোয়ালিটি, যে সে একই সঙ্গে যেরকম হচ্ছে অপোজিশনের অ্যাটাকটাকে নষ্ট করে দিতে পারে, আবার নিজের অ্যাটাকেও সে ভূমিকা রাখতে পারে। এই জায়গাটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে রড্রি খুবই ইন্টারেস্টিং একটা প্লেয়ার। আমার কাছে যেটা সবচেয়ে বেস্ট লাগে, যে আপনি যেটা ওই দিন বললেন যে ওই যে গোলটা যেটা দিল টার্কির এগেইনস্টে, দিস গাই ইজ সো গুড উইথ বোথ দ্য ফিট। ও মাই গড, মানে he's amazing. Technicality জাস্ট গ্যাপটা ক্রিয়েট করে, অনেকগুলো প্লেয়ার ছিল কিন্তু এর মধ্যে, তার মধ্যে থেকেও জাস্ট গ্যাপটা ক্রিয়েট করে হি আন্ডারস্টুড যে হ্যাঁ আমি ডান পায়ে না নিয়ে ডান পা থেকে বলটা বাম পায়ে নিয়ে ওইভাবে একটা শট নিল অ্যান্ড সাইড নেটিং হলো বলটা। এইখানে একটু অ্যাড করতে যাচ্ছি আমি, যে মানে রড্রির আরেকটা ব্যাপার যেটা হচ্ছে গেম অ্যাওয়ারনেস। যেই শটটা ও নিয়ে গোলটা করলো, জর্জিয়ার যে ডিফেন্ডারটা তাকে মার্ক করছিল সে কিছুটা ইনজুর্ড ছিল, হি ওয়াজ হবলিং অন দ্য ফিল্ড। সো ওই ডিফেন্ডারটাই ছিল রড্রির সামনে শটটা নেওয়ার আগে। সো রড্রির অ্যাওয়ারনেসটা ছিল যে ও যতটুকু ডিস্টেন্সে আছে জর্জিয়ার ডিফেন্ডারটা, সে আসার আগে আমি আরেকটা টাচ নিয়ে আমাকে সেট আপ করতে পারি, আমি রাইট কর্নারটা খুঁজতে পারি। যে ওকে, এই যে অ্যাওয়ারনেসটা, হ্যাঁ স্ক্যানিং এর ব্যাপারটা এবং অ্যাওয়ারনেস ওই স্প্লিট সেকেন্ডের মধ্যে তার মাথায় খেলেছে। ওকে, এন্ড রড্রি কিন্তু এটা জাস্ট ওই ম্যাচে যে করছে এমন না, ও কিন্তু এটা মানে ম্যানচেস্টার সিটির জন্য বেশ ইন্টারন্যাশনাল এটাই করে। মানে ইন্টারন্যাশনালি এইবার মনে আমরা একটা প্রেজেন্স দেখলাম, যে if Spain go all the way or go very deep in the tournament, স্পেনের ব্যাপারে would be in the team of the tournament. তুমি যেটা বলছো স্পেনের ব্যাপারে আমার এবার সবচেয়ে বেশি ভালো লাগছে ওই ব্যাপারটাই, যে স্পেনের খেলা দেখে আমার খুব বোরিং লাগতো। টু বি অনেস্ট, 2010-এর বিশ্বকাপ ফাইনাল যখন আমি দেখছি, ফাইনাল ম্যাচটা পুরো বিশ্বকাপই দেখছি, ফাইনাল ম্যাচটা ওটা তো 8 গোল দিয়ে জিতছে। It's not the same. ফাইনালটাতে লিটারালি আমি ঘুমায় পড়ছিলাম খেলা দেখতে। ফাইনালটা খেলা এত বোরিং, খারাপ খেলছিল, ওদের খেলা এত বোরিং ছিল, ঠিক আছে? তো ওইখান থেকে ওরা হচ্ছে যে মানে শুধু যে আমি বল নিজের মধ্যে রেখে, ওরা ডিফেন্সটা কিভাবে করতো, যে অপোজিশনকে আমি বল দিব না তাহলে তুমি অ্যাটাক কিভাবে করবা, তাই না? তো সেই ক্ষেত্রে থেকে ওরা হচ্ছে যে সাবির ভাই যেটা একটা গোল দিব, একটা গোলই ডিফেন্ড করার আমাদের ক্যাপাবিলিটি, সে ক্যাপাবিলিটি কিভাবে আছে, আমি বল পজিশন রাখছি, আমি অপোজিশনকে বল দিচ্ছি না, খুবই বোরিং ফুটবল খেলছি, ল্যাটারাল পাসেস খেলছি, এর মধ্যে আমার কাজ হয়ে গেল। বাট এখনকার স্পেন কিন্তু হচ্ছে বল যখনই পাচ্ছে, দে আর ট্রাইং টু ব্রেক দি ডিফেন্স, অপোজিশনস ডিফেন্স, দে আর ট্রাইং টু ব্রেক লাইনস ফান্ডামেন্টালি। Exactly, and they have the players to do so. Lamine Yamal আছে, Nico Williams is amazing, he is brilliant, speed আছে, একটা উইঙ্গার থেকে তোমার যা যা দরকার, he has everything. So সেই ক্ষেত্রে থেকে Spain is one of the মানে right now the best team and one of the contenders to go on. I mean the foundations are pretty similar. Foundations মানে from what Spain were, they're pretty similar, but there are certain there is a certain mindset in there. Exactly. When Rodri gets the ball, you know, he's not doing things like Declan Rice, for example. He's not thinking about sideways passes and he's never thinking back. So he's always thinking about a line-breaking pass. He has the ability to do so. I think Declan Rice might have the ability to do so as well, but he's not doing it. তো এই মাইন্ডসেটটা একটা বড় একটা ব্যাপার, এটা একটা বড় ব্যাপার, আসলেই বড় ব্যাপার। এবং স্পেন বিলিভ করছে যে তারা হচ্ছে যে খুব মানে দে আর দ্য টিম টু বিট। মানে এই তার বলেছে, হ্যাঁ, এই সংবাদ সম্মেলনের আগে কিন্তু স্পেনের কোচই বলেছেন যে এখন পর্যন্ত আমরা হচ্ছে বেস্ট ফুটবল খেলছি। হ্যাঁ, হয়তোবা একজন কোচ অলরেডি এই ব্যাপারটা বলাটা হচ্ছে একটু বেশি শোনাতে পারে, বাট একটা ইয়াং টিম কিন্তু স্পেনের। সো ইয়াং টিমকে হয়তো এটা আবার অনুপ্রাণিত করতে পারে, বিকজ ওয়েন ইউ আর ইয়াং ইউ আর ওয়াইল্ড, সো ইউ আর ক্রেজি। ওই দিন আমি কমেন্ট্রিতে শুনছিলাম যে লামিন ইয়ামাল বা নিকো উইলিয়ামস যে কাজটা করে, ওরা অনেক বেশি অ্যাটাকিং করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমার হয়তো একটা যদি ভুল করে ফেলি, আমার পাল্টা আক্রমণে একটা গোল জর্জিয়ার এগেইনস্টে। কিন্তু একই সাথে কমেন্টেটররা বলছিলেন যে এই জিনিসটারও দরকার আছে আসলে, যে এই যে ইয়াং, এই যে ক্রেজি যে ব্যাপারগুলো, ওকে লেট দেম এক্সপ্লোর। ওরা যেটা করে ওরা আস্তে আস্তে সময়ের সঙ্গে শিখে যাবে। এবং স্পেনের যে পিছনের দিকে যারা আছে ব্যাকলাইন, আমি মনে করি হয়তো রড্রি আছে, লাপোর্ট আছে, কারভাহাল আছে, তারা হয়তো এটা কাভার করতে পারবে।
কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট যদি বলি, মানে স্পেন আর জার্মানির ম্যাচটা যেটা হচ্ছে যে আমি স্পেনকে একটু এগিয়ে রাখবো, আমি একটু স্পেনের প্রতি নর্মালি একটু ছোটবেলা থেকেও বায়াস, এটাও একটা বললাম, বাট এবার তারা অনেক ভালো ফুটবল খেলছে। এর বাইরে যেটা হচ্ছে যে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট যেটা হচ্ছে যে জার্মানি আর স্পেন যে ম্যাচটা খেলতে যাচ্ছে, আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, ইতিহাসের দিকে তাকাই, সেপারেট করাটা খুব কঠিন আর কি। মানে দুই দলের দিকেই কিছু কিছু পয়েন্ট আছে, যেমন যেটা হচ্ছে যে তারা সবচেয়ে বেশিবার খেলেছে হ্যাঁ, বিটুইন টু ইউরোপিয়ান নেশনস। হ্যাঁ, মানে কোয়ার্টার ফাইনাল স্টেজে যখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইউরোতে জার্মানি কখনো কোয়ার্টার ফাইনালে ওঠার পর হারে নাই। সো বেসিক্যালি তারা সেমিফাইনালে চলে যায়। অ্যান্ড হোমে লাস্ট 8টা ম্যাচে স্পেন জার্মানিকে হারাতে পারে নাই। অন দ্য আদার হ্যান্ড যেটা আবার বলি যে 88-এর পরে স্পেন আবার কখনো জার্মানির কাছে কোনো টুর্নামেন্টে হারে নাই। সো অনেক ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আছে। সো দুই দলই কিন্তু অনুপ্রাণিত হয়ে নামতে পারবে যে ওকে আমাদের দিকেও কিছু ইতিহাস আছে, আমাদের দিকে পরিসংখ্যান আছে, বাট আলটিমেট লড়াইটা তো মাঠে, সেইটা আমি এক্সপেক্ট করব। মানে আমার যেটা এক্সপেকটেশন, প্রচুর অ্যাটাক, মানে পাল্টা আক্রমণ হবে এবং গোল আসবে আমার যেটা মনে হয়, এবং ডিফেন্ডারদেরকে খুব সতর্ক থাকতে হবে এই ম্যাচটা। গোল আসার ম্যাচ থেকে যদি গোল না হওয়ার একটা সম্ভাবনাময় ম্যাচের দিকে যাই, ইংল্যান্ড আর সুইজারল্যান্ড, এন্ড গোল আসবে না ইংল্যান্ডের থেকেই হয়তো আমরা মোস্ট লাইকলি আমরা ধরে নিতে পারি। সো from that match to this match, এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে হতাশ। প্রতিটা খেলা দেখে 4টা ম্যাচ দেখতে হলো, সো 4টা ম্যাচে হলো আমরা আসলে কি দেখছি না ঘুমিয়েছি, এটা একটা ফ্যাক্ট, এটা একটা থাকতেই পারে। ঘুমালো আসলে দোষ দেওয়ার কোনো একটা ফটোই তো ভাইরাল হলো না যে একজন ঘুমিয়ে গেছে, অ্যান্থনি গর্ডন, মানে তাদের উইঙ্গার, হাই পেস হাই ভোল্টেজ, দিস রিয়েলি এক্সাইটিং প্লেয়ার, সে হচ্ছে ঘুমাচ্ছিল লিটারালি। সো সুইজারল্যান্ডের কথাটা যদি আগে আসি, সুইজারল্যান্ড অনেক গ্রুপ স্টেজ আমি ইটালির খেলাটা খুব ক্লোজলি ফলো করেছিলাম, বিকজ দেয়ার ওয়াজ দিস চান্স যে ইফ ইটালি লুজ, ইংল্যান্ড মাইট ফেস সুইজারল্যান্ড, উইল ফেস সুইজারল্যান্ড ইনফ্যাক্ট। সো সুইজারল্যান্ডে আমার কাছে মনে হয়েছে যে মুরাত ইয়াকিন, he's been there for a long time. I think he has shown the most tactical flexibility in this tournament. When, from match to match he has adapted, and অনেক ইন্টারেস্টিং কিছু ব্যাপার তার টিমের মধ্যে হচ্ছে, যে অনেকে টুর্নামেন্টে আমরা দেখতে পেয়েছি যে কমন একটা থিম হচ্ছে যে ব্যাক থ্রি অনেকে ইউজ করে, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মেটা, যে আপনি ওই সিস্টেমটা ফলো করলে আপনি একটা ফেভারেবল পজিশনে থাকবেন মোস্ট কেসেস। সে ব্যাক থ্রিও ফলো করেছে, ব্যাক থ্রি থেকে তাদের যে উইঙ্গার্সগুলো আছে বা ফুল ব্যাকসগুলো আছে ওদেরকে খুব হাই এরিয়াজে ইউজ করার চেষ্টা করছে, অ্যান্ড অফেন ওয়েন দে আর অ্যালাউড, স্পেশালি এগেনস্ট ইটালি দেখেছি তার ব্যাক টুতে শিফট করেছে, ব্যাক টুতে শিফট করে ফুল ব্যাকদের একদম সামনে রেখে মিডফিল্ডে একটা বক্স তৈরি করেছে, অ্যান্ড ইটালি ডিড নট ইভেন গেট আ স্নিফ, মানে দে ডিড নট গেট দ্য বল, দে ডিড নট গেট দ্য স্নিফ। ব্যাক টুতে যাওয়ার আকাঞ্জি has been amazing. So his distribution, and combine that with someone like Xhaka, so this has been a sight to see. And then পিচের যদি উপরের ভাগে আমরা প্লেয়ারদের দেখি, রুবেন ভার্গাস, এমবোলোকে আমরা বেশ কিছু টুর্নামেন্টে, ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপেও আমরা এমবোলোকে নিয়ে অনেক এক্সাইটিং, তারা সবসময় ডেলিভার করে, সুইজারল্যান্ড এক্সাইটমেন্টটা ডেলিভার করে। সুইজারল্যান্ডের ব্যাপারটা হচ্ছে এরা টুর্নামেন্টে আসবে, কোনো একটা বড় টিমকে এরা প্যারা দিবে, এটা হচ্ছে সুইজারল্যান্ডের অভ্যাস আর কি। যে লাস্ট টুর্নামেন্টে ওরা ফ্রান্সকে বিদায় করে দিল, এবার অলরেডি ইটালিকে বিদায় করে দিয়েছে। বড় টিম বললেন, ইটালি বড় টিম বললেন, হ্যাঁ বড় টিমকে, ইটালি রেইনিং চ্যাম্পিয়ন্স, ও পাঞ্চিং ব্যাগ, দুইটা ওয়ার্ল্ড কাপ খেলে নাই যেহেতু, আচ্ছা ঠিক আছে। বাট সুইজারল্যান্ড, মানে এইটাই হচ্ছে ইংল্যান্ডের ইয়েটা থাকবে, যে সুইজারল্যান্ড হচ্ছে এমন একটা টিম যারা হচ্ছে আপনাকে প্যারা দিবে। সো ওই জায়গাটাতে খুব অ্যাওয়ার্ড থাকতে হবে, যে আমি এমন না যে ওকে আমি কোনো ম্যাচই সহজ না, বাট সুইজারল্যান্ডের এগেনস্টে বেসিক্যালি আমার যেটা মনে হয় যে খুব রিল্যাক্স করার সুযোগ থাকে না। সুইজারল্যান্ড, টার্কি, এই টিমগুলো যখন টুর্নামেন্টে আসে দেখা যায় যে এর একটা মানে ফার্স্ট রাউন্ডে এরা বাদ পড়ে গেছে এরকম রেকর্ড খুব কমই থাকে। এরা হচ্ছে কোয়ার্টার ফাইনাল, হয়তো অল দ্য ওয়ে তারা যেতে পারে না, কিন্তু যতক্ষণ এরা টুর্নামেন্টে থাকবে তাদের এগেনস্টে আপনাকে খুবই অ্যাওয়ার্ড থাকতে হবে, আমার এটা মনে হয়। সুইজারল্যান্ডেরটা আগে আসছিলাম বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমার কাছে আমার ধারণা যে দ্য সেম ওয়ে দে প্লেড এগেনস্ট ইটালি, দে ওয়ন্ট বি এবল টু রেপ্লিকেট দ্যাট এগেনস্ট ইংল্যান্ড। ইংল্যান্ডের মানে দে আর ভেরি ওয়েল equipped, মানে সব পজিটিভই বলতে হবে, কিন্তু আসলে মাঠে কিছু দেখা যাচ্ছে না, কিছু মানে ওই রিফ্লেকশনটা আপনি কোনোভাবেই আপনি লাইন করতে পারবেন। ইংল্যান্ডের খেলা মানে আমার কাছে আমার ইউজুয়ালি আমার ইংল্যান্ডকে অনেক মানে অন্য টিমের যদি খেলা দেখতে করে আমার ইংল্যান্ডের খেলা দেখে ভালো লাগে। প্রিমিয়ার লিগ দেখে আমরা অভ্যস্ত, আসলে ওইখানে একটা কানেকশন কাজ করে ইংল্যান্ডের প্রতি। মানে আমার যে এখন যদি বলি যে আমার যেমন হচ্ছে আই হ্যাভ দিস জুড বেলিংহাম, মানে এগেইনস্ট আর্জেন্টিনা যে পছন্দই করি না,
টিমের খেলাও তেমন একটা দেখি না। যাই হোক, তো ইংল্যান্ডের ব্যাপারে কখনো এরকম আসে না, জার্মানির ব্যাপারে কখনো এরকম আসে না, বাট ইংল্যান্ডের খেলা দেখে না ভাই মানে লিটারালি না, ডিসঅ্যাপয়েন্টেড। এটা সবার মানে তুমি তো ইউনানিমাসলি আমরা বলতে ফ্যান, পারবো। ইউ আর ইংল্যান্ড ফ্যান, সো তোমার কাছে কেমন লাগতেছে যে ভাই, আমার প্রশ্ন হচ্ছে সাউথগেট, why is he doing what is he doing? It is very hard to explain. And same goes for Roberto Martinez as well. Exactly. But how not to coach a golden generation? So Southgate এটা দেখিয়ে এসেছেন। শুধু হার্ড টু এক্সপ্লেইন না, আমার কাছে মনে হয় এটা আনএক্সপ্লেনেবল। মানে কেন আসলে এই ডিসিশনগুলো, লাস্ট ম্যাচটার যদি কথা বলি, একটা সময় পিচে সাবও করলো না, মানে ও কোনো কিছু জাস্ট লাস্টের দিকে, মানে আমার একটা ছবির আমি বলতেছি যে ধর জর্জিয়া ম্যাচে স্পেন 1-0 যখন ডাউন, তখন স্পেন তো শুরুতেই খুব অ্যাটাক করছিল, যেহেতু তোমার ম্যাচে ফিরতে হবে, গোল করতে হবে, ওদের 11টা প্লেয়ারই কাইন্ড অফ জর্জিয়ার হাফে, মানে তোমার মাঝে ওখানে হচ্ছে লাপোর্ট, তার হচ্ছে লেনরমান দাঁড়ানো, কারণ তোমার অ্যাটাক করতে হবে। বাট ইংল্যান্ড যখন 1-0 পিছায়, লাইক 70-80 মিনিটসের খেলা চলছে, ওদের প্লেয়াররা ওদের হাফেও আছে, ইংল্যান্ডের হাফে ব্যাকপাস দিচ্ছে। মানে প্ল্যানটা কি? এবং শেষের দিকে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে যে লাইক সাকা, পালমার, ফোডেন, লাইক রাইট মাইন্ডেড যারা প্লেয়ার, ওরা হচ্ছে মাঠে আছে, সাকাকে লেফট ব্যাক খেলাচ্ছি, দেন দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে গেল হঠাৎ করে, বেলিংহাম অ্যান্ড এইজে, দেন টোনি অ্যান্ড হ্যারি কেন, মানে দে আর জাস্ট অল ওভার দ্য প্লেস। বাবা আমাকে এক্সপ্লেইন করতেছে, এবং পুরোটাই আমার কাছে মনে হচ্ছে জাস্ট বেলিংহামের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। সাবা আমাকে এক্সপ্লেইন করতেছিল হচ্ছে সাকা, মানে আমি জানি না, বাট সাকা নাকি আগে লেফট ব্যাক খেলছে। আমার কথা হচ্ছে সাকার মতো প্লেয়ারকে তুমি লেফট ব্যাকে রাখবা কেন? এটাই উঠাই ফেলো দরকার হলে। আমি সাকাকে আমি রাখবই না। হ্যাঁ, এটাই আমার কথা হচ্ছে, উঠাই ফেলো, ওকে লেফট ব্যাক খেলাইছে লিটারালি সেকেন্ড হাফে, তখন কোনো অপশন ছিল না। বাট সাকার যদি বলি, ফার্স্ট 3 ম্যাচেস নো শটস অন টার্গেট, অ্যাবসলিউটলি হরিবল। সেম গোস উইথ ফোডেন এটা আরো ভয়াবহ, আউট অফ পজিশন, খুব বাজে অবস্থা। ফার্স্ট অফ অল আউট অফ পজিশন, অফকোর্স ঠিক আছে, দ্যাটস আ সেটব্যাক, বাট তার আসলে কোনো ইনভলভমেন্টই দেখা যায়নি, সেটা হচ্ছে ভয়াবহ ব্যাপার। মানে প্লেয়ার অফ দ্য ইয়ার প্রিমিয়ার লিগের, সো ইউ উড এক্সপেক্ট সার্টেন কোয়ালিটি ফ্রম হিম, ইনভলভমেন্ট ফ্রম হিম। একটা জিনিস যদি আমি পয়েন্ট আউট করি যে হ্যারি কেইন, জুড বেলিংহাম বেলিংহাম, বুকায়ো সাকা অ্যান্ড ফোডেন 4-2-3-1 তো খেলে। সো আদার দেন দ্য স্ট্রাইকার, তাদের মধ্যে কোনো এক্সচেঞ্জ হয়নি পুরো ম্যাচে 120 মিনিট। এইটাই তাদের মধ্যে মানে এমন দ্যাটস ইজ এভরিথিং। এমন কোনো ইনস্টেন্স হয় না যে ফোডেন হয়তো তাদের সাথে কানেক্ট করেছে, বা তাদের দুইজনের মধ্যে কেউ একজন হচ্ছে ফোডেনের সাথে কানেক্ট করেছে। নট ওয়ান ইনস্টেন্স ওয়ার ইট হ্যাপেন। সো দ্যাট ওয়াজ, মানে ইটস ইনএক্সপ্লিকেবল। এখন কথা হচ্ছে এইটা কি, মানে তারা নিশ্চয়ই মাঠে এরকম কোনো প্ল্যান নিয়ে নামে নাই যে আমি তাকে পাস দিব না, বা এরকম সিচুয়েশন হয় না। এটা তো অবশ্যই কোচের কোনো একটা ট্যাকটিক্স আছে যে তুমি পজিশন হোল্ড করবা বা কিছু একটা। আসলে সাউথগেটের প্ল্যানটা কি আসলে, এটা কি বোঝা যাচ্ছে? একটা সময় আমরা দেখলাম না যে জোনাল ডিফেন্স বলে একটা ব্যাপার আছে, যে আমার জোনে যে আসতেছে আমি ওখানেই থাকবো, জোনাল মিডফিল্ড। এখানে কি জোনাল অ্যাটাক, জোনাল অ্যাটাক দেখেছি, মানে এক্সপ্লেইন করার আমি হয়তো অনেক চিন্তা করেছি বলে একটা অ্যান্সারে কোনোভাবে আসতে পেরেছি যে সাব না করার ব্যাপারটা, যে সাউথগেটের একটা ইয়ে ছিল যে প্লেয়ার পুলটা সে ইউজুয়ালি সিলেক্ট করে, দেখবেন যে টুর্নামেন্টে কিন্তু এর আগে যাদেরকেই খেলাক না কেন, টুর্নামেন্টে এসে আপনি একটা খুব ফ্যামিলিয়ার একটা কোর দেখতে পারবেন। সো তার প্লেয়ারদের উপরে তার প্লেয়ার যারা, মানে তার খুব অনেক ওরকম বিশ্বাস আছে। এই জন্য বেলিংহাম হয়তো আর কেইন, আমরা তো জাস্ট শাউটিং যে ভাই 70 মিনিটসের আগে থেকে গেট দেম অফ, গেট সামওয়ান অফ, বাট হি কেপ্ট দেম দেয়ার অ্যান্ড মানে বিলিভ ইট অর নট, দে ডিড দ্য জব ফর ইংল্যান্ড। অ্যান্ড 4টা গোল হয়েছে সো ফার এই অন দেয়ার রান টু দ্য কোয়ার্টার ফাইনালস, 2 apiece for Kane and Bellingham. So এই এক্সপ্লেনেশনটা মানে I managed to come to. ওই যে ওই ইয়ার মতো হয়ে গেল, ভালভার্দে যখন কোচ ছিল না বার্সেলোনার, ভালভার্দে জাস্ট পাস দ্য বল টু মেসি, মানে বাকিটা সে করবে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, ওকে আমি মাঠের মধ্যে হ্যারি কেইন এন্ড বেলিংহামকে রেখে দিব, এরপর ওরা যা করে আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা, এরকম আমার কাছে মনে হচ্ছে। মানে কোনো ফিক্স প্ল্যান পাচ্ছি না। ও যেটা বললো, ইট ওয়াজ অ্যান ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। হ্যাঁ, এইটাই। কিন্তু পুরো ম্যাচটাতে তেমন কোনো কিছু একদমই বাজে, মানে প্রতিটা ম্যাচে আসলে তেমন কিছু ইয়ে করেনি। He's been the ওই ওভারহেড disappointing player, I guess. ওই ওভারহেড কিকটা একটা থ্রো ইন থেকে আসার পরে একটা নাচ করে দিবে কেউ একজন, এরপরেও একটা ওভারহেড কিক মেরে দিবে, মানে ইউ ক্যান নট। 94th মিনিটে আইভান টোনি, মানে যখন সাবটা হচ্ছিল, মানে একটা ডিপ্রেসিং লাফ আমার ভিতর থেকে জাস্ট বেরিয়ে পড়েছে। তো বাট হি মেড দ্য ডিফারেন্স ইন দি এন্ড, দ্যাট গোল। সো আইভান টোনি's cameo looked better than Kane's
entire এবং দুইজনের কথা Time. থেকে মনে হলো যেহেতু ইংল্যান্ড ফ্যান পর্তুগাল ফ্যান মানে রবার্তো মার্টিনেজ এবং সাউথগেট মানে দুইজনেরই একটু সাহসী হওয়া দরকার আসলে এক্স্যাক্টলি যে ঠিক আছে আমি ব্যাকল্যাশ হইতে পারে বা যে কোনো কিছু হতে পারে বাট একটু সাহসী হওয়া দরকার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে ওকে আমি যদি ফোর্ডেন বেলিংহাম সাকাকে একসঙ্গে আমি অ্যাকোমোডেট করতে না পারি দেন আমার পালমারের কাছে যেতে হবে Right. কারণ হচ্ছে তারা অবশ্যই ভালো প্লেয়ার ভাই পালমারকে ইউ শুড স্টার্ট হ্যাঁ ইউ শুড স্টার্ট মানে তারা ভালো প্লেড and you should For start the minute Gordon or someone like that লেফট there. উইং এ যদি আমি গ্রিলিশকে না নিয়ে আমি যদি মানে গর্ডনকে নিলাম আমি গর্ডনকে কেন খেলাবো না এই ব্যাখ্যাটাও আমি এখনো জানি না আসলে Right. সো এই জায়গাটা একটু সাহসী হওয়া দরকার ওকে ঠিক আছে যে আমার হচ্ছে এখন এরকম একটা সময় আমার যতদূর মনে পড়ে যে 98 or 2000 or 2002 ওয়ার্ল্ড কাপে ফ্রান্স হচ্ছে গিয়েছিল একটা খুব ভালো টিম নিয়ে ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে ওরা 4টা মানে স্ট্রাইকার নিয়ে গেছিল যারা হচ্ছে বিভিন্ন লিগের টপ স্কোরার এখন আপনি 4টা লিগের টপ স্কোরারকে তো আপনি একসাথে স্টার্ট করতে পারবেন না সো বেলিংহাম ফোর্ডেন পালমার সবাই ভালো খেলেছে এক্সেলেন্ট সিজন গেছে কিন্তু সবাইকে যদি আমি স্টার্ট করতে না পারি দেন ওটা আমার প্লেয়ার ম্যানেজ করতে হবে ওটা আমার বোঝাতে হবে It's the আমার কাছে players মনে as হয়। well. They've been এটাই। playing so safe. মানে কোবে মেনুর ইনক্লুশনটা দেখে I was very excited. কোবে মেনু is a player যে he's a press resistant player. তাকে আপনি প্রেস করা very difficult সে বেরিয়ে পড়বে and he's always thinking যে bang forward. He's always thinking that unlike Rice, unlike someone like Gallagher who doesn't have he is not that type of a player anyways. So and on against this I was like for God crying out for I was just frustrated যে give the ball to Mainu. মেইনুকে পাস দিচ্ছিল He's না। coming Yeah. short. Pickford sees him. He just passes it sideways or he just goes long. So it's the players as well. Declan Rice এর habitটা মানে আমি just বলি যে সে স্ট্যাট বাফিং করতেছে যে সাইডওয়েজ পাস দিচ্ছে পিছনে পাস দিচ্ছে বাট তো আমার stats কাছে খুব ভালো আমার কাছে কিন্তু যেটা মনে তার হয় যে- ওভারঅল ইমপ্যাক্ট ইজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট আমার কাছে যেটা মনে হয় ডেকলান রাইস ইজ আ ভেরি ইউজফুল প্লেয়ার ফর ইংল্যান্ড হি ইজ নো ডাউট মানে ডেকলান রাইসকে ছাড়া তোমার স্টার্ট করাটা ইংল্যান্ড ইট উড বি মানে কি বলবো No, I'm not calling for change. I'm just saying to be a little bit brave. হ্যাঁ মানে তুমি হচ্ছে আরেকটু এইটাই, team হিসেবে আরেকটু brave হইতে হবে ওদেরকে। বাট ডেকলান রাইস একটা ডিসঅ্যাডভান্টেজে অলরেডি পড়ে যায় বিকজ অফ প্লেইং আ রাইট ফুটেড লেফট ব্যাক ইন ট্রিপিয়ারেরও সেম জিনিস ও হয়তো একটু হাই আপ অন দ্য পিচ গেল যে হচ্ছে হি ইজ জাস্ট লুকিং যে ভাই আই ক্যানট ডু এনিথিং উইথ মাই লেফট ফুট হু ডু আই গিভ ইট টু দ্য অনলি অপশন আই হ্যাভ ইজ টু ইউজ মাই রাইট ফুট অ্যান্ড আইল গিভ ইট ব্যাক সো ইট জাস্ট স্টার্টস ফ্রম দেয়ার তো একটা সাইড থেকে আপনি আসলে কিছু পাচ্ছেন না সেই অর্থে সো একটা ডিসঅ্যাডভান্টেজে আপনি পুরো ম্যাচেই So, থাকবেন ওই এখন কোচের কাজটাই তো হচ্ছে ওইটা যে আমি Right? জানি আমি আমার Absolutely. ডিসঅ্যাডভান্টেজটা আছে so ওই জায়গাটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি এখন সেই ক্ষেত্রে যদি একটা সাইড যেটা বললা সেটা হচ্ছে যে আমার লেফট ব্যাক কাজ করছে না এখন লেফট উইং এও আমি কাউকে নিচ্ছি না সো ওইখান থেকে আমার আসলে কিছু আছে। প্রোভাইডটা করবে কে And আপনি at the same time আপনি ওয়াকারকে আপনি ওভারল্যাপ করতে দিচ্ছেন না দিচ্ছেন না, which is why সাকা আইসোলেটেড হয়ে যাচ্ছে Isolated and hence আমি he has যেমন that- মানে ওকে পুরো first- হজবরল একটা অবস্থা আসলে ফার্স্টেই ইংল্যান্ডের আমি মানে ইংল্যান্ডের ফার্স্ট ম্যাচটা দেখে আমি ফোর্ডেন লেফটে কেন হ্যাঁ এটাই ভাই ভাই আমি আমি জানি জানি ফোর্ডেন লেফট ফোর্ডেন লেফটে কেন ভাই আমি জানি না সাউথগেট so it just it was going south but fortunately এখন পর্যন্ত তো সাউথের দিকেই আছে আসলে ব্যাপারটা I would দেখা যাক। just like to see him in a waistcoat for once bring back your waistcoat bring back the football you played in 2018 which was হ্যাঁ, ওইটাই। way better than what we are seeing here but একটা ভরসা আছে যে ডিফেন্স লিকি না হুম। টুর্নামেন্ট ফুটবলে আসলে ডিফেন্সের দিকে অনেক মার্ক গেহি খুব ভালো খেলছে আর গেমার আমি একটু ছিলাম পুরা টুর্নামেন্টে যদি দেখেন মার্ক গেহি has been England's England's your best center player. back has been এটাই। England's best player বেস্ট প্লেয়ার so that says a lot about what you have done so এটাই মানে they were going south they're still here টাফ একটা ব্যাটল আমার Very কাছে tough. মনে হয় সুইজারল্যান্ড হাই ফ্লাইং সাইড সো ফার জার্মানির সাথেও তারা 1-1 একটা ওয়ান অল ড্র ড্র করে করেছে and they played very well exciting football and the last fixture that we have নেদারল্যান্ডস এন্ড টার্কি Netherlands and Turkey has been this dark horse মানে যেটা আপনি আগে এখন হ্যাঁ টার্কি প্রতিবার টুর্নামেন্ট প্রতিবারই ওয়ার্ল্ড কাপ এরকম বলো tournament ইউরোতে বলো, বলো they look যখনই like আসে, the they real are the deal dark this time they look very good মানে other than the match against Portugal তোমরা যে একটা systematic blunder বা they were kind of phased বাট ইয়াতে আছে এই যে লাস্ট ম্যাচটা অস্ট্রিয়া। অস্ট্রিয়ার সাথে যেটা Right. ওরা কিন্তু Austria were a সবসময় যে solid team. সারাক্ষণ যে ভালো খেলছে তেমন না অস্ট্রিয়া হ্যাড প্রবাবলি বেটার চান্সেস হ্যাঁ Yeah. পজিশন থেকে শুরু করে অ্যাটাক হ্যাঁ, সবকিছু অস্ট্রিয়া attack, ছিল অস্ট্রিয়া তো অনেক পেসি একটা সাইড সো ওরা কিন্তু প্রায় অনেকবারই হচ্ছে যে টার্কিকে হচ্ছে যে ওইভাবে মানে থ্রেটেন করেছে বাট সামহাউ টার্কি গট দি গোলস Yeah, when you're in They a tournament came out when you're next. constantly doing that মানে Exactly. plays on your মানে really boosts your confidence আমরা মোরক্কোকে যেরকম দেখেছি হ্যাঁ so you like this story you want
one story to be there. in তবে the আমার tournament. কাছে যেটা মনে হয় যে টার্কি মানে ভালো খেলছে সেটা নিয়ে মানে তারাই হচ্ছে এখন টুর্নামেন্টের একমাত্র ডার্ক হর্স যারা Right. টিকে আছে আসলে, কারণ বাকিরা সবাই আমরা নেদারল্যান্ড সহ চিন্তা করবো যে তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা ফিল্টার আউট হয়ে যায় একটা ফিল্টার আউট হয়ে যায়। বাট নেদারল্যান্ডসের ফার্স্ট রাউন্ডে খেলাটা খুব একটা ভালো লাগে, লাস্ট ম্যাচে অস্ট্রিয়ার কাছে হেরে যায়। বাট সেকেন্ড রাউন্ডের লাস্ট যে ম্যাচটা তারা যে পারফর্ম দে করেছে ওয়ার অ্যামেজিং। দে আর অ্যামেজিং। সো নেদারল্যান্ডসের নর্মালি আমি যেটা দেখি নেদারল্যান্ডস হচ্ছে ফার্স্ট রাউন্ডে খুব ভালো খেলে যে কোনো টুর্নামেন্টে। 2008 কথা আমি মনে করতে পারি, ওর গ্রুপে ছিল ফ্রান্স, ইটালি, সবাই আউট করে দিয়ে রাশিয়ার কাছে গিয়ে বাদ পড়লো। সো নেদারল্যান্ডসের স্টোরিটা কিন্তু এইরকম, তারা শেষে গিয়ে হয় না। এইবার হচ্ছে ফার্স্ট রাউন্ডে Final যতটা না, আমার কাছে মনে হলো যে তাদের এখন হচ্ছে তারা মানে টেম্পোটা পাচ্ছে। সো তারা যে টেম্পোটা গেইন করেছে লাস্ট ম্যাচে এগেনস্ট হচ্ছে 3-0 গোলে হারালো লাস্ট ম্যাচটা হচ্ছে ইয়াদেরকে আরে রোমানিয়া কিন্তু টপ ছিল, রোমানিয়া ওদের গ্রুপে ভালো খেলেই উঠছে। হ্যাঁ, So, আমার কাছে এখন যেটা মনে হয় যে নেদারল্যান্ডস ওই ডেলটা পাচ্ছে, তারা যে টুর্নামেন্টে হয়তো শুরুর দিকে একটু শেকি ছিল সেটা চলে আসছে। গাকপো খুব ভালো খেলছে, মালেন খুবই ভালো খেলেছে। হয়তো ইয়ার কাছ থেকে এখন আমরা গোল পাচ্ছি না, এই ওদের মেইন স্ট্রাইকার যে মেমফিস ডিপে ডিপের কাছ থেকে একটা পেয়েছি লাস্ট ম্যাচে। বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে টার্কি, বাট স্টিল নেদারল্যান্ডস They have enough quality লাস্ট to go ম্যাচের through. পারফরমেন্সের পরে আমার কাছে মনে হচ্ছে ওকে, মানে সবার প্রত্যেকটা টিমেরই একটু নেদারল্যান্ডসকে নিয়ে একটু অ্যাওয়ার্ড থাকা দরকার। So exciting clashes. We can't wait. I mean, you can see our faces. We can't wait for the big matches and the 4 ties. So we hope our teams get through. England will go through, I hope. Thank you, gentlemen, for a lovely discussion. We look forward to the semi-finals. Thank you.